হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড সব হিন্দুদের। উনি এটাও বলেছেন যে আমি 10 লক্ষ টাকা করে দেবো বলে ঠিক করে এসেছিলাম, কিন্তু সব তুলে নিয়ে চলে গেছে, আমাকে গালাগালি করিয়ে চলেছে, আমাকে গালাগালিও করিয়ে চলেছে। পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি খাবেনই। বাড়ির ভিতর থেকে টেনে টেনে, হ্যাঁ, পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন, কাটেন ঘষে ঘষে, তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে। আপনি তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিয়েছেন, আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি আপনাকে। সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তি আমি জানি, মুখ্যমন্ত্রী বলছেন আমায় এত দুর্বল ভাবার কিছু নেই। ওয়াকাব আন্দোলনের সময় কেন আলো নিভিয়ে রেখেছিলেন? 48 ঘন্টা কেন আলো নিভিয়ে রেখেছিলেন? ওই যা ইউনুস করছে উনিও তাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন, সনাতনী সমাজকে এক করেছিলেন বলে। আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ, তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিমবাংলার সনাতনীদের বাঁচানোর জন্য, তোষণের রাজনীতির বিরুদ্ধে। তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ। উনি আমাকেও টার্গেট করে বলেছেন নিম কাঠ চুরি টুরি করেছেন কেন। কিন্তু আমি বলিনি, রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে, দৈতাপতি। তিনি এখানে আপনাদের সামনে, এখানে যারা দীঘা গেছিলেন, না গেলেও বুমগুলো তো গেছিল, লেখা ছিল সব, তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লইকি আমি দারু মূর্তি বনাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের। বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে, কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরের যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি, এখানে পাথরের মূর্তিতে ছিল। সে রাহুল যাদবের কীর্তি। এ রাধারমন হচ্ছে রাহুল যাদব, এ অরিজিনাল ইস্কন নয়, এ হচ্ছে জালি, এর আসল নাম হচ্ছে রাহুল যাদব। সে চিটিংবাজটা যা করছে করুক। তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র তো এখানে বলে গেছেন, বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে, কমিশন বসেছে, কালকে 2 ঘন্টা জেরা হয়েছে, সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাইনি। তা মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র, যাকে আপনি নিকনেম রাজেশ দৈতাপতি, যেমন এই রাহুল যাদবের নিকনেম রাধারমন, এরকম নিকনেম আছে এদের 2-3টে। তা তিনি এই নাম করে এখানেই আপনাদের বলেছেন। এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে, আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি, তাকে উত্তর দিতে হবে। আর নিম কাঠ আপনার 4টে গাছ থাকলে সে গাছগুলো তো পোটের, কারণ আপনার বাড়ির জায়গাটা তো পোটের জায়গা, ক্যালকাটা পোটে। যদি 4টে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা পোটের গাছ, আপনার গাছ নয়। আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা পোটের জায়গা, আপনার কোনো দলিল নেই। ভয়ে ভয়ে গোটা পৃথিবীব্যাপী মহাপ্রভুর ভক্তরা বলছে 1000 মন্দির হোক, ধামের পরিবর্তন হবে না, 4 ধামের পরিবর্তন হবে না। পঞ্চম ধাম, ষষ্ঠ ধাম, সপ্তম ধাম চটিচাটারা স্বীকার করতে পারেন। কি ভাষা! তৃণমূলের আইটি সেলের সেক্রেটারি, নাম করতে চাই না, হিরো হয়ে যাবে, সে বলছে উড়েদের বিরুদ্ধে, কালকে পোস্ট করেছে। আজকে আরেকটা একটু অল্প একটু দাঁড়িয়ে রয়েছে, ওই নিজেকে বিরাট পণ্ডিত ভাবে লেখক রন্তিদেব, সে বলছে পুরী যাবেন না, দীঘা যান, পান্ডা নেই। আমি এই রন্তিদেবকে বলছি, ছাগলটাকে, কালীঘাটে গিয়ে পান্ডাগুলোকে সরান তো, যে বাপের বেটা হন, মমতা ব্যানার্জির পাড়া থেকে পান্ডাগুলোকে সরান। এটা একটা কালচার, পান্ডাদের আপনি অপমান করতে পারেন না। সব মন্দিরে থাকে, ভক্তরা গ্রহণ করে, তারা একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তাদের এটা জীবিকা। আপনি এইভাবে পুরীর পান্ডাদের অপমান করতে পারেন না। বলুন। প্রশ্নই নেই হিংসার, হিংসার প্রশ্নই নেই, কারণ হিংসা রিপুটা উনার আছে, হিংসার কোনো মেডিসিন নেই। উনি মিথ্যাচার করছেন,
প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরাদ হাকিম, তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি এই নামে যদি সব করতেন, আমার বিরোধী দলনেতা, এটাও একটা ছোটোখাটো পোস্ট, আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলার, কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা, যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও, যেমন অমরাবতী পার্ক হয়েছে, যেমন দীঘাতে অনেকগুলো আপনার সাইট সিইংয়ের জন্য অনেক ছোটোখাটো ব্যবস্থা আছে, মেরিন ড্রাইভ আছে, ইত্যাদি আছে, মেরিন রোড আছে মন্দারমণি পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে তো সরকার করতেই পারে, প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে, এবং সরকারের যে কাগজপত্র, কেউ যদি জনস্বার্থের মামলা করে, কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন, সেখানে কিন্তু মামলাকারী হারবেন। তার কারণ ক্যাবিনেটের ডিসিশন হয়, টাকা বরাদ্দ হয় প্রথমে 83 কোটি টাকা, এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন হিটকোকে। হিটকো টেন্ডার করে, সেই টেন্ডার বাড়তে বাড়তে 250 কোটিতে গিয়ে শেষ হয়। সেই টেন্ডার যে ফ্লোট করেছিল আরএফপি এবং ওয়ার্ক অর্ডার এজেন্সিকে, সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবারে এক্সিট এন্ট্রান্স, উদ্বোধনের কার্ড। আরেকটা কথা বলে দিই, আমার পুরনো ছবি ছেড়েছিলেন, আমি তো তৃণমূলে ছিলাম, এটা তো লুকানোর কিছু নয়, আর শিলান্যাস হয়নি। উনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন, ওখানে কোনো ফাউন্ডেশন স্টোন লেইং প্রোগ্রাম হয়নি। 19 সালে আমি উইটনেস, মলয়বাবু রিটায়ার করেছেন, অত্যন্ত সৎ অফিসার। মমতা ব্যানার্জি সব মুখ্য সচিবকে কিছু না কিছু দিয়েছেন, ওনাকেও হয়তো দিতে চেয়েছিলেন, উনি নেননি। অত্যন্ত অনেস্ট চিফ সেক্রেটারি ছিলেন। মলয়বাবুকেও পার্সোনালি যদি থাকে, যদি উনি বলতে চান জিজ্ঞেস করে নেবেন আলাদা করে। আমি বলছি, আমি উইটনেস, উনি ম্যাপটা দেখিয়ে বলেছিলেন যে আমরা এখানে পুরীর মতো একটি মন্দির করব। মন্দির করা যায় কি যায় না, এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন। আমি একজন মন্ত্রী হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে আপনি সকলের সামনে, যেখানে ক্যামেরা অন করা আছে, যে নয় শিলান্যাস হয়নি। সেখানে পরিকল্পনাটাকে দেখানো হয়েছিল, সেখানে আমরা 2-1 জন বরঞ্চ বলেছিলাম আপনি যে জায়গাটা এখানে করছেন, এটা সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে সিআর জেটে পড়ে যাবে, আপনি কিন্তু এখানে করতে পারবেন না, কিছু কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন হবে না। পরে উনি পরে অফিসারদের পাঠিয়েছেন, তারা বলেছেন যে না, রাস্তার ওপারে করতে হবে 500 মিটার দূরে, মানে সমুদ্র থেকে, নইলে করতে পারবেন না। তাই আলটিমেটলি হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনার অনেস্টি নেই কেন? আপনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার, হিটকো টেন্ডার করেছে কালচারাল সেন্টার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার, আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র? কেন লাগাবেন না? কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য? 22শে জানুয়ারি 2024 আপনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন পার্ক সার্কাসে, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি 2,33,27,000 ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গন্ধা ধর্ম করে, মানে আমরা হিন্দু, আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী, আমরা গন্ধা ধর্ম পালন করি। এই ধরনের কথা বলে আপনি আপনার মুসলিম ভোট ব্যাংকে রিজার্ভ করে, এর আগে আপনি সিএকে এনআরসি বলে দাঙ্গা লাগিয়েছেন, 21 সালে পার করেছেন, এবারে ওয়াকফ নিয়ে ভুল তথ্য দিয়ে বিতরণ করে আপনি দাঙ্গা লাগিয়ে দিলেন মালদা মুর্শিদাবাদে। এবারে আপনি মুসলিম ভোটকে 32-33% রিজার্ভ করলেন, আর হিন্দুত্ব মন্দির এইসব প্রচার করে আপনি দেখাতে চাইলেন যে আমিও একটু বড় হিন্দু না হলেও একটু ছোটোখাটো হিন্দু। তা তোমরা আমাকে অল্প কিছু ভোট দাও, 44-45% পেলেই তো কেল্লাফতে, লড়াই তো 5%-এর। স্বাভাবিকভাবে
হিংসার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, দ্বিচারিতা, ফেরেববাজির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। Shubhendu, the Chief Minister has said that the central government should focus on border, not on inciting communal violence, and this is a pre-plan of BJP. Pre-plan of It's a political statement. It's a statement for appeasement. It's a statement for save her core vote bank. Please provide adequate land already required by the Ministry of Home Affairs to complete the fencing in 540-kilometer area adjacent to the Bangladesh. दादा, कल हमने देखा सॉल्ट लेक में कि जैसे पुलिस आ गई थी हरगोविंद दास, चंदन दास के फैमिली को लेकर, और अब आप कह रहे हैं कि उनके छोटे बेटे ने ये आरोप लगाया कि उनसे जबरन वो कंप्लेंट लिखाई गई। पूरा पुलिस ही सब काम कर रहा है। उसका घर में उनका छोटा लड़का था, उनको तंग कर रहा है। कल शाम से उसको बंद करके रखा था थाना में, वहाँ उनको वीडियो रिकॉर्डिंग किया और एफआईआर लिखाया। जब छुटकारा मिला उनको, वो चला आया कलकत्ता, वो भी कल कलकत्ता हाई कोर्ट में उसको भुगतना पड़ेगा। राजीव कुमार से लेकर जो ओसी धुलियान, आईसी धुलियान, शमशेरगंज है, सबको भुगतना पड़ेगा। ये लीगल बैटल होगा, बहुत स्ट्रांग लीगल बैटल होगा। যে বর্ডারে যে সমস্যাগুলো বিএসএফ যে সমস্যাগুলো করেছে, উনি বলছেন সমস্যাটা করেছে বিএসএফ, এবং উনি বিএসএফ এর দিকে আঙুল তুলে বলছেন বিএসএফ কে কন্ট্রোল করে একজন আছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তাকে বলছি এগুলো করবেন না, শান্তি বজায় রাখুন। বিএসএফ যে দেখে তাকে বলছেন উনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, অমিত শাহ নাম না করে উনি বলছেন উনি নাকি এখন অ্যাক্টিং করেন। এই ঔদ্ধত্য ওনার আছে, ওনাকে ভোটে হারাতে না পারলে ওনার এই ঔদ্ধত্য থাকবে। এই জন্য বাংলার যে ভোটাররা, কিছু ভোট লুট হয় আর কিছু জন ভোটও দেয়, তাদেরকে এটা ভাবতে হবে সিরিয়াসলি। এটা নিয়ে কেন্দ্রের যারা আছেন, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, ওরা গুরুত্ব দেন না। মমতা ব্যানার্জির কোনো বক্তব্য আপনারা সিরিয়াসলি নেন, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের চ্যানেলে দেখাতে হয়, লাইভ করতে হয়, মানে তো ওনার পোস্ট এবং ওনার ক্ষমতা দুটোই ইউজ করেন উনি আপনাদের ইউজ করার জন্য, তা ওনাকে দেখাতে হয়। কিন্তু দিল্লিতে উনি ইরেলিভেন্ট, এত অপ্রাসঙ্গিক একটা পার্টি 21 সালের পরে জাম্প করে গেছিল। ত্রিপুরা নেব, গোয়া নেব, মেঘালয় নেব, গোটা ভারতবর্ষ নেব, তা প্রধানমন্ত্রী হব, আসাম নেব, শিলচর নেব, সব জায়গায় গোয়ারান হাঁটতে হাঁটতে নোটার নিচে ভোট কম পাওয়ার পরে সি ইজ নাও ইরিলেভেন্ট ইন ন্যাশনাল পলিটিক্স। ন্যাচারালি তিনি এই ধরনের কথাবার্তা বলেন। তা আমি ওনার মন্ত্রিসভার সদস্য ছিলাম 2016, বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড় জ্বলছে, উনি একটা ক্যাবিনেট মিটিং করবেন ঠিক করলেন পাহাড়ে, আমি উইটনেস। সমস্ত সিনিয়র মিনিস্টারদেরকে আমাদের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং এবং তার সমর্থকরা এরকম করে কলার ধরছিল, ক্যাবিনেট মিটিং করতে দেয়নি, বাইরে ঘিরে ফেলেছিল রাজভবন। তা উনি ভয়ে টাইগার হিলে পালিয়ে গিয়েছিলেন, ওনার থাকার জায়গা আছে, ফোর্স পুলিশ টুলিশ নিয়ে সরে চলে গেছিলেন। তা সব মন্ত্রীকে দিয়ে গোর্খাল্যান্ড জিন্দাবাদ বলিয়েছিল। আমি উইটনেস, উনি উনার চিফ সেক্রেটারি এবং উনার সবাই হাত পা ধরে আমাদের পানি ট্যাঙ্কিতে থাকা 6 কোম্পানি সিআরপিএফকে আনিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে তারপরে উনি সহ আমাদেরকে রাত্রিবেলা নিচে নামিয়েছিলেন। উনি যখন বিপদে পড়েন তখন কেন্দ্রীয় বাহিনী বাঁচায়। 11 তারিখে ওনার ডিএম হাত পা ধরে 300 জওয়ানকে বর্ডার থেকে ডেকে নিয়ে এসে নিজেরা বেঁচেছিল, আপনাকে বাঁচিয়েছিল। নইলে মৃত্যুর সংখ্যাটা 2 হতো না, দুটোই মৃত্যু আমি বলবো। আর যেটা মরেছে দাঙ্গা করতে এসে মরেছে। মৃত্যু দুঃখজনক বলেও বলবো, যে কোনো মৃত্যু, তার জন্য আইন আছে, হাতে মেরে দেওয়া উচিত না, কিন্তু কম্পেল নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের বাহিনী যেই করে থাকুক, পুলিশ করেছে কি প্যারামিলিটারি করেছে আই ডোন্ট নো, ওটা দাঙ্গাবাজ। আর দুটো মারা গেছে, সংখ্যাটা অনেক বড় জায়গায় যেত। অর্থাৎ স্বাভাবিকভাবে এসব
গরম গরম কথা যত না বলা যায় ততই ভালো। ওনার যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে এগুলো নর্থ ব্লক সাউথ ব্লকের সামনে বলুন, তাহলে বুঝবো ওনার দম আছে। दादा मुख्यमंत्री 3 हफ्ते के बाद मुर्शिदाबाद गई और आज भी जाकर बीएसएफ पर उन्होंने इल्जाम लगाया कि वो अगर गोली ये झूठा इल्जाम है, पॉलिटिकल से प्रेरित है। वहाँ बीएसएफ का किस तरीके से सुरक्षा के लिए आम जनता खास करके पीड़ित जनता हिंदू जनता का मांग है, आप सबका चैनल में बार बार आप लोग दिखाया किस तरीके से लेकिन यही सरकार ने बीएसएफ का रिक्विजिशन मांगा था, यही सरकार ने बीएसएफ के लिए रिक्विजिशन भी दिया था 11 तारीख को, यही सरकार ने बीएसएफ के डिप्लॉयमेंट के लिए अरे रिक्विजिशन देने का टाइम भी नहीं था, हाथ पा पकड़ के लाया। और ये लोग भी बॉर्डर छोड़ के अपने कैंप छोड़ के तुरंत 300 बीएसएफ जवान देश की सेवा में लग गई, इंसान को जान को बचाने के लिए। दो सवाल है जरा हिंदी में से सुनिए। दो सवाल है। पहला सवाल कि मुख्यमंत्री ममता बनर्जी ने आज कहा कि मुर्शिदाबाद में हुआ वो एक साजिश थी और इस साजिश का पर्दाफाश मैं करूंगी। दूसरा सवाल, मुर्शिदाबाद में जिस तरह से हम लोगों ने देखा कि हाथ में हथियार लेकर लोग निकले थे, आज वैसे ही कोलकाता में हुआ है उसमें गवर्नर का रिपोर्ट स्वागत है, लेकिन इन क्वेश्चन ऑफ राष्ट्रपति शासन नॉट रिकमेंडेड स्पेसिफिकली। उन्होंने बताया इस तरीके से और भी इंसिडेंट होगा तो राष्ट्रपति शासन ही लगा देना चाहिए। ये और भी कुछ इंसिडेंट के लिए वेट कर रहा है। वी बंगाल पीपल पार्टी एफिलिएशन छोड़ दीजिए, गवर्नर सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव है, उन्होंने फील्ड में गया, उनका तबीयत खराब है, बहुत कोशिश किया, उनका लिमिटेशन भी है, उनका रिपोर्ट में भी बहुत अच्छा अच्छा सुझाव है, लेकिन द एक्चुअली जनरल पीपल ऑफ द बंगाल, खास करके जो हिंदू पीपल है, सनातनी पीपल, दे वांट सीरियस स्ट्रॉन्ग एक्शन। They don't trust any report or any lecture or any statement. They want specific action against this government, this police and the jihadis of West Bengal. भाई हिंदी क्लोज बहुत हो गया, इतना टाइम तक नहीं चलेगा। আমি গতকালও বলেছি ইনিশিয়াল স্টেটমেন্ট, একটা পুলিশের ড্রাইভার মারা গেছিল, নন্দী মহারাজ মানে যাকে ষাঁড় বলা হয়, তাকে বাঁচাতে গিয়ে পুলিশের মানে প্রাইভেট ড্রাইভার, কমার্শিয়াল গাড়ি, পুলিশের কোনো লোক যায়নি, আমি গেছি। আমার গতকালই আমি সেখানে বলেছি, আপনারা দেখেছেন। আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। আর ইন কোশ্চেন অফ রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে যে কনফিউশনটা হঠাৎ ব্রেকিং নিউজ বলে কাল চলেছিল, রিপোর্টে আমি যেটুকু পেয়েছি সেটা কিন্তু নেই। তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট। এটা মমতা ব্যানার্জির সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত। ঠিক আছে, ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম, কিন্তু অ্যাজ এ মানে একজন নাগরিক হিসেবে, বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না। এটা শেষ ইনসিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে, তার মধ্যে ব্যুরোক্রেসি আছে, জুডিশিয়ারি আছে,
ল মেকার্স আছে, মিডিয়া আছে, প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো। মমতা ব্যানার্জি আজকে যে কথা বলেছেন, তোমরা দাঙ্গা করবে, আমাকে গালি খেতে হবে, তার মানে তিনি তার ভোট ব্যাংককে সরাসরি আজকে দাঙ্গাবাজ বলেছে। আমি আশা করব আজ রাতের মধ্যে কমসে কম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মাননীয় তোহা সিদ্দিকির দুটো স্টেটমেন্ট মমতা ব্যানার্জির এই বক্তব্যের উপরে আমরা জানতে পারব, যাতে কিছু কালকে আমরা বলতে পারি। না, রাজ্যপাল ওটাও সমর্থন করেছেন, বিএসএফ ক্যাম্প চাইছে না, পার্মানেন্ট ক্যাম্প ক্ষতিগ্রস্তরা। না, উনি তো আমি তো সমস্ত পয়েন্টকে ওয়েলকাম করলাম। উনি যে ওই শরীর নিয়ে গেছেন, খারাপ কিছু হয়ে যায়নি। ওনার তো সমস্ত রেকমেন্ডেশনগুলো আমি দেখেছি, কিন্তু আপনারা কাল দুপুরের পর থেকেই যেমন ব্রেকিং করছিলেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল, ওই কনফিউশনটা ক্লিয়ার করলাম। আর আমি আমাদের পার্টির যেটুকু স্ট্যান্ড জানি, পুরোটা আমি বলতে পারবো না, ন্যাশনাল পার্টি, তাতে ভারতীয় জনতা পার্টি কখনোই রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখলের পক্ষপাতী নয়।